কারণ গল্পের বইতে একটা গল্পের বই তো আর মানুষের পছন্দ হয় না, কমপক্ষে 8-10টা গল্পের বই পছন্দ থাকে। তা আমার একটা পছন্দের গল্পের বই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই। সেই বইটা আমার খুব পছন্দের। বইটার নাম হচ্ছে চরমপত্র। চরমপত্র মানে বোঝেন? চরমপত্র হচ্ছে আপনাকে আলটিমেটাম বলে না যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এরকম একটা কিছু। চরমপত্র বইটা আমার পছন্দের এই জন্য, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম এন আক্তার মুকুল ওই মুক্তিযোদ্ধাদের উৎসাহ দানের জন্য কিছু মজার মজার নাটিকা পড়ে শোনাতেন, করতেন। তো বেতারে তো আর দেখা যায় না, শুনতে হয়। তো ওই জিনিসগুলো সব মজার, সেই মজার মজার কৌতুকগুলো নিয়েই একটা বই ছাপানো হয়েছে পরবর্তীতে। সেই বইটার নাম চরমপত্র। তো ওই বইটা আমার খুব পছন্দের একটা বই। তো এখন আমি চরমপত্র দিয়ে যদি একটা কি বলে পাসওয়ার্ড ক্রিয়েট করি, আগে বইটার নাম লিখি চরম, CHARAM, চারাপাত্র, PATRO, কয়টা অক্ষর? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা অলরেডি হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমি কি করব, ছোট বড় মিক্সড করব, ছোট বড় অক্ষর। এই সবগুলো আমি ক্যাপিটালে লিখেছি, কিন্তু ক্যাপিটালে লিখব না। এর মাঝখানে আমি প্রশ্নবোধক আনবো, 1 2 থেকে 9 পর্যন্ত যে কোনো অক্ষর নিব, আশ্চর্যবোধক আনবো, হ্যাশ চিহ্ন আনবো। দেখেন প্রথমে আমি সিটা লিখলাম বড় হাতের, CH বড় হাতের। এরপরে দেখেন আমি এটা লিখলাম ছোট হাতের, আবার আর লিখলাম বড় হাতের, এ ছোট হাতের। আমি এখানে সবগুলো এ ছোট হাতের লিখবো, এটাও একটা টেকনিক। কারণ আমি যদি একটা এ ছোট একটা এ বড় লিখি, আমি নিজেই তালগোল পাকিয়ে ফেলবো। এখানে আমি কোন টেকনিকটা বেছে নিয়েছি সেই টেকনিকটা, যে অক্ষরটা বারবার এসেছে সেই অক্ষরগুলোকে আমি ছোট লিখব। এখন তাহলে আমার আরো ছোট লিখতে হয় এখানে, তাই না? আরটাকে আমি ছোট লিখে দেই, আর দুইবার এসেছে তাই না, এ দুইবার এসেছে। এখন এম বড় হাতের দিব, মাঝখানে দিব 1 2 3 4 5। আমার মোট অক্ষর আছে কয়টা? 10টা, তাই না? 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 11টা। আমি কি করব, বড় হাতের অক্ষর দিয়েছি, ছোট হাতের অক্ষর দিয়েছি, মোট অক্ষর কয়টা এখানে? 5টা। এখানে একটা 5 দিব, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে 5টা অ্যালফাবেটের পরে আমার একটা নাম্বার, অ্যালফাবেটগুলোর যোগফল আমার নাম্বারটা হবে 5। তারপরে আমি একটা চিহ্ন দেই, সিম্বল, যোগ, ঠিক আছে? এবার আবার আমার 1 2 3 4 5 হয়ে গেছে। এবার এম বড় হাতের, পি বড় হাতের, এ আবার ছোট হাতের, টি বড় হাতের, আর ছোট হাতের, হলো না? 1 2 3 4 5। এখানে আবার ও হবে বড় হাতের। তারপরে আমি দিব একটা আশ্চর্যবোধক চিহ্ন। এখন এই পাসওয়ার্ডটা ব্রেক করা এত সহজ হবে না হ্যাকারদের জন্য, কারণ হ্যাকাররা যদি কম্বিনেশন করতে চায় পাসওয়ার্ডের, প্রথমেই একজন হ্যাকারের মূল কাজ হচ্ছে কম্বিনেশন করতে গেলে নাম্বার দিয়ে তার কম্বিনেশন তৈরি করা। সে যখন নাম্বার দিয়ে কম্বিনেশন তৈরি করতে যাবে, সে এখানে মাত্র নাম্বার পাবে একটা, 5। তখন বাকিগুলো তাকে এরর দেখাবে, অর্থাৎ লাল কালারে দেখাবে যে এখানে মিলছে না। এরপরে সে চিন্তা করবে এবিসিডি দিয়ে দেখি কি দেয়া আছে পাসওয়ার্ড। এবিসিডি দিয়ে যখন সে পাসওয়ার্ড কম্বিনেশন করতে যাবে, স্বভাবতই সে স্মল লেটারে চেষ্টা করবে, ক্যাপিটালে না। স্মল লেটারে চেষ্টা করতে গেলে 1 2 3 4 5টা অক্ষর স্মল লেটারে আছে, বাকিগুলো এরর দেখাবে, পুরো পাসওয়ার্ডই এরর, পারবে না। তারপরে সে চেষ্টা করবে ক্যাপিটাল লেটারে, ক্যাপিটাল লেটারেও সেম কাহিনী হবে, এখানেও এরর পাবে সে। তখন সে বিরক্ত হয়ে পাসওয়ার্ডটা ব্রেক করা ভেঙে দিবে, সে আর এইটার পিছনে থাকবে না, অন্য আরেকটা পাসওয়ার্ড ব্রেক করতে চাইবে। তাকে আমি কি করেছি, বিরক্ত করে দিয়েছি, সে পারেনি আমার পাসওয়ার্ড ভাঙতে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা তো অনেক বড় করে ফেলেছি আমি, ইচ্ছে করলে 8 অক্ষরের মধ্যে আপনারা তৈরি করতে পারেন। কিভাবে দেখাচ্ছি, 8 অক্ষরের মধ্যে, যেমন একটা বইয়ের নাম হচ্ছে মা, তাই না? একটা বই আছে না মা, ম্যাক্সিম গোর্কির মাদার, বাংলায় তো মা।
বড় হাতের, এখানে দিলাম যোগ চিহ্ন, 3 দিলাম। মা লিখতে 3টা অক্ষর লাগে না, 3। তারপরে দিলাম আবার যোগ চিহ্ন, ছোট হাতের এ, প্রশ্নবোধক এ, 1 2 3 4 5 6 7, একটা আশ্চর্যবোধক 8। এই পাসওয়ার্ডটা কোনো হ্যাকারের সাধ্য নাই ভাঙতে পারবে। আর এর পরেও যদি পাসওয়ার্ড ভাঙে কেউ, হ্যাকিং করে, তাহলে বুঝতে হবে সে বাপের বেটা, আর তার কাজই হচ্ছে খালি আসলে এটা হ্যাক করা। সর্বনিম্ন না না না, সর্বনিম্ন 8, সবচেয়ে কম 8টা অক্ষর, 8এর মধ্যে রাখতেই হবে, 8টা অক্ষরের মধ্যে। সর্বোচ্চ আপনি 25-30 পর্যন্ত দিতে পারেন। হ্যাঁ, নিজেই ভুলে যাবেন, তো 10টার মধ্যে রাখলেই স্বাভাবিক। আমরা একটা টি ব্রেক নিতে পারি। হ্যাঁ, টি ব্রেক না যাক। কি বুঝতে সুবিধা না অসুবিধা? আচ্ছা, ফেসবুকিং যেদিন শিখাবো, যার যার পাসওয়ার্ড শেষে দিবেন। লিজা তো কালকে আসবেন, আপনি আসবেন না 22 তারিখে? আপনাদের সবার জন্য একটা নোটিশ আছে। আগামীকাল শুক্রবার আপনাদের ক্লাস হবে। শনিবার শুধুমাত্র এই 21 তারিখে শনিবার আমাদের ভাষা শহীদ দিবস বলে 21শে ফেব্রুয়ারি ক্লাস হবে না, কিন্তু পরবর্তী যে শুক্র শনিবার ঠিক ক্লাস হবে একই সময়, ঠিক আছে? মনে থাকবে?
জনের ইমেল অ্যাকাউন্ট খুলেছি। পাঁচ জনের ইমেল অ্যাকাউন্ট খুলেছি। দেখেন, আপনাদেরকে এতক্ষণ আমরা যে ইমেল ক্রিয়েট করা শিখিয়েছি বা তৈরি করা শিখিয়েছি তার একটা প্রেজেন্টেশন আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিভাবে ইমেল খুলবেন, দেখেন কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখানো হলো। প্রথমে জিমেইল অথবা ইয়াহু মেইল অথবা আপনি নিচের পদ্ধতি অনুসরণ করুন। তার মানে জিমেইলে যেতে হবে, ইয়াহু মেইলে যেতে হবে, অথবা গুগল আছে এখানে, তাই না? আমার সার্চ ইঞ্জিন গুগল, এখানে ইমেইল অথবা জিমেইল অথবা ইয়াহু মেইল লিখে আমি সার্চ দিলে চলে আসবে। এই যে দেখুন, এটা হচ্ছে জিমেইল, যে সেটার একটা লোগো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই পাশের যে ছবিটা, আমরা এখানে এই ছবিটা পেয়েছি না যখন ইমেল খুলেছি, তারপরে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়েছি, তাই না? এরপরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে যে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, এই ফর্মটা আমরা ফিল আপ করেছি, মনে পড়েছে? এরপরে দেখেন ফর্মটা ফিল আপ করার পরে আফটার ওপেনিং অ্যাকাউন্ট গট মেইল, এরকম 3টা ইমেল পেয়েছি না আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে। এখন দেখেন কিভাবে ইমেল পাঠাতে হয়, গ্রহণ, জবাব এবং মুছে ফেলতে হয়। আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ডিলিট করে ফেলতে হয়, তাই না? ইমেল পাঠাতে হয় কিভাবে, কিংবা কিভাবে রিসিভ করতে হয়। রিসিভ করার কিছু নেই, রিসিপ্টটা কি আপনার ইনবক্সে ইমেল এসে জমা হবে, সেখান থেকে আপনি ক্লিক করে ওপেন করবেন এবং লেখা কি সেটা পড়তে পারবেন। মুছে ফেলা মানে ডিলিট করা। ডিলিট করা তো শিখিয়েছি যে অপশনে টিক দিয়ে ডিলিট বাক্সে ক্লিক করলে মুছে যাবে। এখন কথা হচ্ছে কিভাবে ইমেল পাঠাবেন। ইমেল পাঠাতে হলে আপনার একটা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস লাগবে, যাকে পাঠাবেন তার অ্যাড্রেস লাগবে। সেই অ্যাড্রেসটা আপনি লিখে ইমেইলে কি লিখছেন সেটা লিখবেন, বা অ্যাটাচ ফাইল যদি কিছু যুক্ত করতে চান, ছবি বা অন্য কোনো ডকুমেন্টস, সেটা যুক্ত করে তারপর আপনি সেন্ড অপশানে ক্লিক করলে ইমেলটা চলে যাবে। ইমেইলের ঠিকানা যদি ভুল হয় তাহলে ইমেল ফিরতে একটা মেইল আসবে যে এই মেইলটা যায়নি, এই ইমেলটা, কারণ অ্যাড্রেস ভুল ছিল। তো আজকে আমি ইমেল পাঠানো শিখাবো না, এই জন্য যে আপনাদের সবার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি, সবারটা পাঠিয়ে আমরা নিজেদের বান্ধবীর মেইলে মেইল করব। আমি জাস্ট অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, কালকে আমরা বাকি কাজটুকু করব। দেখেন ইনবক্স, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ইনবক্সে একটা ইমেইল এসেছে, তাই না?
এবং খেয়াল করে দেখেন ইনবক্সের ইমেইলটা একটু বেশি গাঢ় কালারের, তাই না? আর বাকিগুলো হালকা, তার মানে বাকিগুলো আমরা পড়ে ফেলেছিলাম। আর এই ইমেলটা নতুন এসেছে, এখনো পড়া হয়নি, তাই এটা পড়তেই হবে। দেখেন একটা ইমেইল ওপেন করার পরে কি ধরনের কিভাবে আসতে পারে আমাদের কাছে। এই ইমেলটা আমাদের কাছে আমরা এসেছে, ওপেন করেছি, এখন যদি রিপ্লাই পাঠাতে চাই এই ইমেইলের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন নীলকালি দেয়া, ক্লিক হেয়ার টু রিপ্লাই, রিপ্লাই দিতে চাইলে এখানে আমরা কিছু লিখে দিলি যে আমাকে ইমেলটা পাঠিয়েছে সেখানে চলে যাবে। এই যে একজন বলেছিলেন ম্যাডাম ইমেল ডিলিট করব কিভাবে, এই অপশন এই যে দেখেন এখানে আমি সিলেক্ট করে আমার এই যে ডিলিট বক্স এই ট্রাস্টবিনে ফেলে দিব, তাহলে ইমেল ডিলিট হয়ে যাবে। আবার এই ট্রাস্টবিন থেকেও আমার যদি জরুরি কোনো ইমেল ডিলিট হয়ে যায় আমি মুভ করে আমার ইনবক্সে নিয়ে আসতে পারবো। মোবাইলে ইন্টারনেটের ব্যবহার, মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজ করার সবচেয়ে ভালো ও সুবিধাজনক ব্রাউজার হলো অপেরা মিনি। অপেরার নাম কেউ শুনেছেন? কালকে স্যার এসে বলে গিয়েছেন কি অপেরার কথা, তাই না? অপেরা একটা ব্রাউজিং সফটওয়্যার। ব্রাউজিং সফটওয়্যারটা আমরা ব্যবহার করি আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে কি কাজে? ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে। কিন্তু মোবাইলে আমাদের ব্রাউজার দরকার। এখন মোবাইলে যে ব্রাউজারটা দরকার সেই ব্রাউজারটা কি আমার ডেস্কটপের মতোই হবে? ডেস্কটপের মতো ব্রাউজার হলে মোবাইলে কি আমি জায়গা দিতে পারবো? মোবাইলের মেমরি কম থাকে না, সেক্ষেত্রে আমার ডেস্কটপের যে ব্রাউজারটা সেটারই একটা ক্ষুদ্র সংস্করণ বা মিনি ভার্সন আমি নিব। অপেরাই একমাত্র সেই মিনি ভার্সনটা ওরা দেয়, আর সেই ভার্সনটার নাম হচ্ছে অপেরা মিনি, যেটা আমরা মানে আমাদের সবার মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করি মোবাইলে সবাই আমরা ব্যবহার করি অপেরা মিনি। সার্চ ইঞ্জিন, কম্পিউটার এবং মোবাইল ফোনে উভয় প্ল্যাটফর্মেই তথ্য খোঁজার সুবিধা রয়েছে গুগলের সার্চ ইঞ্জিনে। গুগলের নাম তো সেই প্রথম দিন থেকে বলছি এবং আপনাদের মনে হয় মুখস্থ হয়ে গিয়েছে, তাই না? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন যেটার মাধ্যমে আমরা মোবাইল ফোন এবং আমাদের কম্পিউটারে আমরা কি বলে তথ্য খুঁজে পেতে সাহায্য পেতে পারি এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এখন একটা কথা হচ্ছে, কালকে আপনাদেরকে সার্চ ইঞ্জিন নিয়ে অনেক পড়িয়েছে আপনাদের স্যার, আমিও প্রথম দিন থেকে বারবার গুগলের কথা বলেছি অনেকবার। এগুলো সব হচ্ছে ইংরেজি মাধ্যমের সার্চ ইঞ্জিন। এখানে আপনি ইংরেজিতে মানে কি বলে ইংরেজি মাধ্যম কি বিদেশি সার্চ ইঞ্জিন। আপনারা কি জানেন যে আমাদের বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে? জানেন? শুধুমাত্র সেটা কি বলবো কি বলে ওটাকে, সেটা শুধু বাংলাদেশ মানে বাংলাদেশে আমাদের তৈরি, এটার মালিকানা আমাদের। জানেন? ইউটিউব না, সার্চ ইঞ্জিন, গুগলের মতোই একটা সার্চ ইঞ্জিন, সেটা বাংলায় সবকিছু পাবেন। এটা বাংলাদেশের সার্চ ইঞ্জিন, বাংলাদেশের বিজ্ঞানীরা তৈরি করেছেন। সার্চ ইঞ্জিনটার নামটাও খুব মজার একটা সার্চ ইঞ্জিন, পিপিলিকা। নাম শুনেছেন কেউ? সার্চ ইঞ্জিনটার নাম হচ্ছে পিপিলিকা। পিপিলিকা এই সার্চ ইঞ্জিনটা বাংলাদেশের কম্পিউটার ইঞ্জিনিয়ার যে বিজ্ঞানী তারা তৈরি করেছেন। আপনারা কি মোহাম্মদ জাফর ইকবালের নাম শুনেছেন? যিনি সায়েন্স ফিকশন লেখেন, তার বই পড়েছেন? গল্পের বই পড়েননি মোহাম্মদ জাফর ইকবালের? উনি সায়েন্স ফিকশন গল্পের বই লেখেন। উনি একজন প্রখ্যাত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মানে সাইডের বিজ্ঞানী। উনি হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান সম্ভবত, এখন আছেন কি আমি জানি না ঠিক। তো ওনার মানে তত্ত্বাবধানে ওই ইউনিভার্সিটির কিছু ছাত্র আরো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যাওয়া কিছু ছাত্রছাত্রী যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যাদের দক্ষতা অনেক, তারা সবাই মিলে এই সার্চ ইঞ্জিনটা তৈরি করেছে। নাম পিপিলিকা। এটা বাংলাদেশের মালিকানা, বাংলাদেশের একমাত্র বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা। আপনারা কম্পিউটারের মাধ্যমে ইচ্ছে করলে পিপিলিকায় বাংলাদেশের যে কোনো খবর সার্চ দিয়ে পেতে পারেন, বা যে বিশ্বের যে কোনো জিনিসই পেতে পারেন বাংলায় সার্চ দিয়ে পেতে পারেন পিপিলিকা।
এখন দেখেন এখানে কিছু ইমেল টুলসের কথা বলা হয়েছে, ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ইমেল অপশনে। এখানে ছবিটা অনেক ছোট এসেছে। ওই যে বলেছিলাম যে আমাদের ইমেইলের প্রাইভেসি আমরা কিভাবে মেইনটেইন করব, দেখেন এখানে কিছু জেনারেল প্রাইভেসি আছে, অ্যাকাউন্টস এন্ড ইম্পর্টেন্ট যেটা, এই প্রাইভেসিতে যে আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারি। তারপর ইমেইলে আরেকটা অপশন আছে ভিউ প্রোফাইল, যেখানে যে আমরা আমাদের প্রোফাইলের তথ্যগুলো বদলাতে পারি। যারা জন্মদিন জানেন না, এখন একটা মিথ্যা টিথ্যা উল্টাপাল্টা জন্মদিন দিয়ে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে আম্মুর কাছ থেকে সত্যিকারের জন্মদিন জেনে নিয়ে সেটাও বদলানো যায় সেখানে। তো এরকম করে ইমেল টুলসগুলোতে যে আমরা বিভিন্ন ধরনের কি বলে আমাদের ইনফরমেশন আপডেট করতে পারি। এখন দেখেন এই যে ইমেল ক্রিয়েট করেছি, ইন্টারনেটে যাচ্ছি ঢুকছি, কিন্তু আমি তো বিশ্বের সবার থেকে তারপর পিছিয়ে থাকবো যদি না সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সাথে আমি যুক্ত থাকি। যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব অথবা বিভিন্ন ব্লগ। এগুলোর নাম শুনেছেন কখনো? কয়েকটা নাম শুনেছেন। ফেসবুকের নাম তো সবাই শুনেছেন। এখানে কেউ আছেন ফেসবুক কি সেটা বুঝেন না? আছেন? ফেসবুক কি জিনিস বলেন তো আমাকে, কে বলতে পারবেন? হ্যাঁ পারবেন না? কেন পারবেন না? ছবি দেখা যায়, এটা লাগে তারপরে কি করা যায়? ফেসবুকে ছবি দেখা যায়, লাইক করা যায়, আর কি কি করা যায় বলেন তো? ফেসবুকে ছবি দেখা যায়, হ্যাঁ ছবি দেখা যায় ঠিক আছে, কিন্তু আর কি কি করা যায়?
সম্ভব হয়ে ওঠে না একটা স্টেট থেকে আরেকটা স্টেটে বা এক জায়গা থেকে অন্য জায়গায়। তো আমরা যদি স্যারের সেই পড়ানোটা, সে যে ক্লাস নিচ্ছে যে ইউনিভার্সিটিতে, সেই ক্লাসটা যদি ভিডিও করি এবং সেটা ভিডিও করে যদি আমরা ইউটিউবে আপলোড করে দেই, ওইটা যাদের কাছে ইন্টারনেট আছে তারা ওই ভিডিওটা যদি ইউটিউবে সার্চ দেয়, দিয়ে যদি ওই ক্লাসটা ওখানে দেখে ইউটিউবে, তো তারা স্যারের পড়াটা জানতে পারলো না, স্যার কিভাবে পড়াচ্ছে বুঝতে পারলো না। আমাদের এখানকার উদাহরণই দেই, আজকে বাংলাদেশ ড্রিমস আইটি লিমিটেডের পক্ষ থেকে আমরা এসেছি এখানে মিনিস্ট্রি অফ কি বলে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি থেকে। তো এখানে আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এবং এর জন্য সর্বাত্মক সহায়তা দিয়েছে আপনাদেরকে আমরা শেখাবো যে এই কাজে বাংলাদেশ ড্রিমস আইটি লিমিটেড। এখন কথা হচ্ছে আপনারা 20 জন মাত্র এই সুবিধাটা পাচ্ছেন, বাকিরা তো পাচ্ছে না। পাচ্ছে না। তো আমি যে ক্লাসটা নিচ্ছি, ওই যে ক্যামেরাতে ভিডিও হচ্ছে, এই ভিডিওটা আমরা যদি আমাদের ইউটিউবে দিয়ে দেই, আমাদের ড্রিমস আইটি লিমিটেডের পেজে দিয়ে দেই, ফেসবুকে দিয়ে দেই, আপনারা যে আরো 10 জন বান্ধবীকে বলবেন যে ইউটিউবে এই ভিডিওটা আছে, বা আপনারা শিখতে পাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে আব্বা আমারে বলছে আগামী মাসে কম্পিউটার কিনে দিবে, আব্বা কম্পিউটার কিনে দিলেই ম্যাডামের এই ভিডিওগুলো, ম্যাডাম যে ক্লাস নিয়েছে আমি তোকে ডাউনলোড করে দিব, তুই শিখতে পারবি। তার মানে কি আপনার বান্ধবীরা শিখতে পারলো। তো ইউটিউবে কার কল্যাণে পাচ্ছে? ইউটিউবের কল্যাণে, তাই না? ইউটিউবের কল্যাণে পাচ্ছে। তার মানে কি ইউটিউব কি খালি ওই শাহরুখ খানের সিনেমা দেখার জন্য? ইউটিউব শাহরুখ খানের সিনেমা দেখার জন্য না। যেমন আমার নিজের অনেক পড়াশোনা ছিল যেগুলো আমি আসলে বাংলাদেশে কি বলে আমার স্যাররা আমাকে পড়িয়েছেন ক্লাসে, কিন্তু আমি তাদের পড়া বুঝতাম না। স্যাররা ছিলেন ভীষণ বুড়ো এবং বয়স হয়ে যাওয়াতে তারা খুব রাগি চেহারা নিয়ে ক্লাসে আসতেন। স্যারদের ওই ক্লাস আমার মজা লাগতো না। তো আমি তো ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন পড়েছি, ওইখানে আসলে কি বলে ইলেকট্রনিক্স কারেন্টের চ্যাপ্টারগুলো অনেক কঠিন, কোনটার সাথে কোনটা একটু তার এগুলো অনেক কঠিন আগুন ধরে যায়। তো এই জিনিসগুলো আমি করতাম কি, আমাদের ওই বুড়ো খটমটে স্যাররা ক্লাসে পড়ানোর পরে যখন বুঝতাম না, বাসায় এসে ইউটিউবে আমি সার্চ দিতাম ওই টপিকটার নাম লিখে, যেমন ভোল্টেজ ডিভাইডার রুল একটা সূত্র আছে, এই সূত্রের নাম লিখে সার্চ দিতাম, অথবা কি বলে লিভেন্স থিওরাম, এগুলো লিখে সার্চ দিতাম। তো ইউটিউবে সার্চ দিলেই দেখা যেত কি বিদেশে ওরা অনেক সহজ করে পড়ায় বাচ্চাদেরকে, বা বাংলাদেশেরই কোনো এক স্যার খুব সহজ করে তার ক্লাসে পড়িয়েছেন, ওই ভিডিওগুলো আমি পেয়ে যেতাম। ওই ভিডিও থেকে আমি প্রতিদিন পড়া তৈরি করতাম, আমার পড়া শিখতাম, এরপরে আমি পরীক্ষায় ভালো নাম্বার পেতাম। কিন্তু আমি যদি ওই খটমটে পড়াটাই মনে রাখতাম আমার স্যারের, আমি যদি ইউটিউবের সাহায্য না নিতাম, আমি হয়তো পরীক্ষায় ভালো করতাম না, খারাপ করতাম। তো ইউটিউবের এরকম অনেক সুযোগ সুবিধা আছে যেটা আপনারা নিতে পারেন। আর এখানে তো আপনারা সবাই মেয়ে, তাই না? তো মেয়েদের একটা গুণ কি, তারা খুব ভালো রান্না করতে পারে, পারে না? সবাই তো পারেন। তো ইউটিউবের মাধ্যমে ধরেন আপনি মানিকগঞ্জে, আপনি অনেক ভালো, আপনার এখানকার এলাকার দেশি রান্না পারেন, কিন্তু আপনার ইচ্ছা হলো যে আমি মোগলাই খাবো, মোগলাই রান্না করবো, মোগলাই রান্না শিখবো, কাচ্চি বিরিয়ানি, কাবাব, বোরহানি বানানো শিখবো। বোরহানি কি, আমরা বোরহানি কখন খেতে পারি? শুধুমাত্র কোনো একটা বিয়ে বাড়ির দাওয়াত খেলে, তাই না? এছাড়া খেতে পারি? পারি না। বিয়ে বাড়ির দাওয়াত ছাড়া বোরহানি সচরাচর খেতে পারি না, তাই না? তো হঠাৎ আপনার মনে হলো যে বাবুর্চি তো আমার মতোই মানুষ, সে যদি বোরহানি বানাতে পারে তা আমি পারবো না কেন? আপনি ইউটিউবে লিখে দেন বোরহানি কিভাবে তৈরি করতে হবে, বোরহানি লিখে সার্চ দেন গুগলে, সাথে সাথে ভিডিও চলে আসবে ইউটিউবে। তারপরে যে কেক বানায়, জন্মদিনের কেকগুলো বানায়, ইচ্ছে করলে আপনিও বানানো শিখতে পারবেন, ইউটিউবে সেটা আছে। আপনি যে কোনো ধরনের রান্না চান, আচার বানানো চান, কেক বানানো চান, মিষ্টি বানানো চান, মিষ্টি কি চান, কালো জাম, গোলাপ জাম, রসগোল্লা, রসমালাই, কোন মিষ্টি, ক্ষীরমোহন, সব আছে ইউটিউবে রেসিপি দেয়া। আপনি আপনার মনে হচ্ছে যে না সিদ্দিকা কবিরের রান্নাগুলো আমার ভালো লাগে না, উনি একটু বেশি তেল কম দেয়, সিদ্ধ সিদ্ধ খাবার খায়, আমি তো স্পাইসি খাবার খাবো, আপনি ইন্ডিয়ান যারা শেফ রান্না করে বা আমাদের বাংলাদেশি অন্যান্য যারা কেকা ফেরদৌসি বা অন্যান্য যারা রান্না করে তাদের নাম লিখে সার্চ দেন, সব রান্নার রেসিপি চলে আসবে। ভাইয়া যে পিৎজা বানায়, ওদের পিৎজার রেসিপিও চলে আসবে ইউটিউবে, লিখে সার্চ দিতে হবে। তার মানে কি ইউটিউবে আমরা যাবতীয় সব জিনিস শিখতে পারছি, তাই না? আর যখন একটু মন খারাপ হবে, ইচ্ছে করলে আমরা পারি না, ওই যে কি
আচ্ছা সার্চ দিয়ে দেখাবো। আচ্ছা দেখাচ্ছি। আমার আবার কেক আর পিৎজা খুবই পছন্দ, আর মিষ্টি। আমাদের বাসায় সারাক্ষণই আমি এইসব নিয়ে গবেষণা করি, রান্নাবান্না করি। আমি একটু কেক বানানো দেখি আমরা। হ্যাঁ, বি কেয়ারফুল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ফেসবুক আসলো কেন? ফেসবুক না তো গুগল আসবে। এই যে দেখেন রসগোল্লা লিখছি মাত্র, আর কিচ্ছু লেখি নাই। এখন দেখেন দেখেন রসগোল্লা লিখেছি, কয়টা অপশন আসছে? রসগোল্লা রেসিপি, রসগোল্লার পিক, রসগোল্লা রেসিপি ইন বাংলা। এখন আপনি রেসিপিটা কি বাংলায় চাচ্ছেন না ইংরেজিতে চাচ্ছেন তাও চলে আসছে। আবার দেখেন এই পাশে দেখেন রসগোল্লার ছবি চলে আসছে, সাথে গোলাপ জামের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা রসগোল্লা রেসিপি, ও মাই গড, আমার এখন খেতে ইচ্ছে করছে। আচ্ছা রেসিপি ইন বাংলা দেই আমরা। হ্যাঁ, এই যে দেখেন বাঙালি রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা রেসিপি, 9 মিনিটের একটা ভিডিও, 10 মিনিটের, এই একটা চলে আসছে। আবার দেখেন লাভিং বাংলাদেশি কিচেন, রান্নাঘর, রসগোল্লা। ও মাই গড, একটা ভিডিও দেখি। রসগোল্লা বানানো যায় তো, 5 মিনিটের ব্যাপার, রেসিপি শিখিয়ে দেবো, আমি নিজে বাসায় বানাই। শুধু আপনার গুঁড়ো দুধ লাগবে, ঘি লাগবে, ডিম লাগবে। আগে কম্পিউটার শিখেন, তখন আমাকেও লাগবে না, নিজেরাই মাস্টার শেফ হয়ে যাবেন। খালি ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, সব রান্না চলে আসবে। ও আচ্ছা শুভ ভাইয়া ভিডিও আসবে না কেন? ইয়ে নাই, ওই অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার নাই তাই আসতে না। ফ্ল্যাশ আমি ভিডিও আসার কথা, হ্যাঁ আসবে, এখানে স্লো ভিডিও আসবে। ফ্ল্যাশ প্লেয়ার আমি আমার ভাইকে দিয়ে দেখেন কি কি রেসিপি আসছে। চমচম, এগ পাকোড়া, সন্দেশের রেসিপি, মুড়মুড়া লাড্ডু, দেখেছেন কত রেসিপি আসছে। তো ইউটিউব কি খালি কারিনার ডান্স দেখার জন্য? আর এই যে দেখছেন গরম গরম পিজার ছবি চলে আসছে। চলেন একটু ইমেজ দেখি এই পিজার। আপনাদের এখানে একটা রাজবাড়ি আছে জানেন না, বালিয়াটিতে গিয়েছেন দেখতে? জমিদার বাড়ি, সেটা সুন্দর সুন্দর ছবি দেখবেন। আমি তো পিজা দেখে আর থাকবো না। আচ্ছা আমরা কি দিব? বালিয়াতি, বালিয়াটি জমিদার বাড়ি, তাই না? জমিদার বাড়ি, আচ্ছা হ্যাঁ আমি রাজবাড়ি দেইনি, জমিদার বালিয়াটি, টি আই দিতে হবে। আচ্ছা আসুক আসুক। এই যে দেখেন এই যে রসগোল্লার রেসিপি শুরু হয়ে গিয়েছে। প্রথমে দুধ জাল দিতে হবে, ছানা তৈরি করতে হবে, সেই ছানাকে ঘি আর ডিম দিয়ে ভালো মতো মাখতে হবে, ছানা বেটে নিতে হয়। টিপসটা দিয়ে দিলাম, কেউ শিখাবে না। তারপরে সেটাকে পিওর ঘি দিতে হবে, ঘি আর ডিম দিয়ে মাখাতে হবে। মাখানোর পরে বেশিক্ষণ রাখা যাবে না, উনি 5 মিনিটে দেখাবে, আমি 2 মিনিটে বলে দিচ্ছি। তারপরে সেটাকে গোল গোল, ও মাঝখানে হচ্ছে কয়েক চিমটি বেকিং পাউডার দিয়ে দিতে হবে বা খাবার সোডা। দেওয়ার পরে সেটাকে খুব সুন্দর করে ছোট ছোট গোল্লা করবেন, ছোট্ট গোল্লা মিডিয়াম আকারে করবেন। আর অন্য একটা পাত্রে হচ্ছে ঘন করে দুধ জল দিয়ে রাখবেন।
দুধের মধ্যে ফোড়ন দিবেন হচ্ছে দারচিনি এলাচের, একটা ঘ্রাণ আসবে। আর রসগোল্লাটা বানানোর সময় এলাচের যে বিচি আছে সেটাকে সুন্দর করে ক্র্যাশ করে নেবেন, মানে হচ্ছে ছেঁচে বা বেটে গুঁড়ো করে নেবেন, ওই ময়ানের মধ্যে দিবেন। তারপরে রসগোল্লাটা যখন আপনি ওই গোল গোল করে রাখবেন গরম ফুটন্ত দুধে ওটা ছেড়ে দিবেন, 5 মিনিট নাড়াচাড়া, দুধে হচ্ছে চিনি দিয়ে দিবেন, 5 মিনিট নাড়াচাড়া করবেন, এরপরে নাড়াচাড়া করার পরে নামিয়ে রাখবেন, ব্যাস শেষ। আর ইচ্ছে করলে পেস্তা বাদাম দিয়ে উপর দিয়ে ডেকোরেশন করে দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, চেরি ফল দিতে পারেন। কি রসগোল্লা শিখে ফেলছি? এটা থ্যাংক ইউ দিলেন না। এই যে দেখেন আপনাদের মানিকগঞ্জে সেই বালিয়াতি জমিদার বাড়ি দেখেন, তাই না? আসলেই কি এত সুন্দর নাকি ছবিতেই সুন্দর? আসলেই সুন্দর, এরকমই সেম টু সেম। এই যে এইটা মূল, এইটা মূল বাড়িটা তাই না? এই যে এইটা মূল বাড়িটা তাই না? এখন রং করার পরে এরকম, কিন্তু অনেক সুন্দর তাই না? কিভাবে আপনাদের সাথে 9টা 5টা ক্লাস করে এরপর যাওয়ার সময় কই? তাই আপনারা কি নিয়ে যাবেন নাকি? যদি নিয়ে যান তাহলে যাবেন। আচ্ছা, জমিদার বাড়ির অনেক ছবি দেয়া আছে আপনাদের। গাড়ি ভাড়া লাগবে 10 টাকা। হ্যাঁ, আমাদেরকে ভাড়াটা একটু বলে দেন, নয়তো তো আমাদেরকে ঠকাবে। আপু তারাই তো নিয়ে যাবে আমাদের। এই যে দেখেন, আমি বালিয়াতি জমিদার বাড়ি লিখে সার্চ দেওয়ার পরে এই যে বালিয়াতি জমিদার বাড়ি চলে আসছে উইকিপিডিয়াতে, দেখেছেন? দেখেছেন বালিয়াতি জমিদার বাড়ি? আপনাদের কলেজের নামটা লিখে একটু সার্চ দেই, দেখি কি আসে, পাওয়া যায় কিনা। কলেজের নাম লিখে সার্চ দিব। কলেজের নাম ভিকো মেমোরিয়াল তাই না? সরকারি ভিকো মেমোরিয়াল। ও সমস্যা নাই, কলেজের নাম এক থাকলেই আসবে, মানিকগঞ্জ। আমরা এখনো পিজ্জাই পড়ে আছি। আল্লাহ, কলেজ ভিকো মেমোরিয়াল কলেজ আমি দেখাইনি, ওটা চলে আসছে। কেন, খেতে ইচ্ছা করছে আপনার? এই যে দেখেন ভিকো মেমোরিয়াল কলেজ বাংলাদেশ, ভিকো মেমো গভর্নমেন্ট কলেজ দরগ্রাম মানিকগঞ্জ, দরগ্রাম ভিকো মেমোরিয়াল গভর্নমেন্ট কলেজ। কতগুলো পেজ পেয়ে গিয়েছি, দেখি একটা ওপেন করি। সবগুলোই আপনাদের। কলেজ স্টুডেন্ট গোজ মিসিং while ফিশিং ইন ধলেশ্বরী। আপনাদের এখানে ধলেশ্বরী নদী আছে? আচ্ছা, ধলেশ্বরী নদীতে গিয়ে বোধহয় কেউ ডুবে মারা গিয়েছিল, সেটা মা শুধু দেখেছেন, সেই খবরও আমি পেয়ে গিয়েছি ইন্টারনেটের মাধ্যমে। এটা তো আমার জানার কথা না, জানার কথা দেখলেন। আচ্ছা, এটা একটা একাডেমিক ডিরেক্টরি অফ বাংলাদেশ, যেটার মধ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো আপনাদের এখানকার ইনফরমেশন আপডেট করা নাই, শুধু কলেজের নাম আর ঠিকানা আছে।
তো এখানে লেখা ইফ ইউ আর আ স্টুডেন্ট টিচার অর এনি ওয়ে রিলেটেড উইথ দিস কলেজ অর ইনস্টিটিউশন you can send us detailed information or update information about this institution. We will publish you information if it is informative. তার মানে কি বলেছে, যদি তুমি এই কলেজের ছাত্র হও বা শিক্ষক হও অথবা কোনোভাবে এর সাথে যুক্ত হও, এই কলেজ সম্পর্কে যত ইনফরমেশন আছে আমাদেরকে জানাও, আমরা সেটা যদি ইনফরমেটিভ হয় আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দিব। তার মানে আপনাদের কলেজের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, এই তো? কি খুশি লাগছে নিজেদের কলেজের নাম ইন্টারনেটে দেওয়ার পর এতগুলি জিনিস চলে আসছে। শাটডাউন করে দিন, ল্যাপটপ শাটডাউন করে দিন। আচ্ছা, ইউটিউব গেল, টুইটার কি বলেন, ইউটিউব বুঝাতে বুঝাতে আরেক দিকে চলে গিয়েছি। ফেসবুকের কথা বলেছিলাম। ফেসবুক কি সবাই জানেন? ফেসবুক নামে একটা জিনিস আছে, কিন্তু ফেসবুক কি সেটা জানেন না, তাই না? ফেস মানে কি? মুখ, আর বুক মানে কি? বই। মানে কি? মুখের বই, মুখ বই। বাংলায় ওটাকে বললে মুখের বই তাই মনে হয়। ফেসবুক হচ্ছে এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেটার দ্বারা আপনি এক স্থানে থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। এখন এখানে কথা হচ্ছে বন্ধু হবে কারা ফেসবুকে? আমরা বন্ধু বলতে কি বুঝি? স্কুল কলেজের বন্ধু বান্ধবী, ইউনিভার্সিটির বন্ধু বান্ধবী অথবা পাড়ার বান্ধবী, তাই না? ফেসবুকে বন্ধু হতে পারে আপনার স্কুল কলেজের বান্ধবী, আপনার শিক্ষক, আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার এমপি, আপনার প্রাইম মিনিস্টারও আপনার ফেসবুক ফ্রেন্ড থাকতে পারে বা তার ফলোয়ার আপনি হতে পারেন আপনার দেশের, বা দেশের বাইরের কোনো প্রাইম মিনিস্টার বা বড় নেতার ফলোয়ার হতে পারেন আপনি, যারা নায়ক নায়িকা, যারা স্টার আইকন, এদের ফলোয়ার হতে পারেন আপনি, ফ্রেন্ড হতে পারেন। এছাড়া আপনার অফিস কলিগ, ইউনিভার্সিটির ফ্রেন্ডস, টিচার, এদেরও আপনি বন্ধু বানাতে পারেন ফেসবুকের মাধ্যমে। কিন্তু এখানে শর্ত প্রযোজ্য। শর্তটা হলো কি, আপনি যাকে বন্ধু বানান না কেন আপনার নিজের সিকিউরিটির দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে আপনার জন্য হার্মফুল না হয়। এবং বন্ধু বানালেন আপনি এমন কোনো আচরণ করতে পারবেন না আপনার এইসব বন্ধুদের সাথে যে তার সাথে আপনার যে সম্পর্কের ব্যবহারটা সেটা নষ্ট হয়। যেমন আপনার কলেজের স্যার আপনার ফেসবুক ফ্রেন্ড, এখন আপনি স্যারের ছবিতে কমেন্ট করতে পারেন না, দোস্ত তোর তো অনেক ভালো লাগতেছে। এটা কি পারবেন? পারবেন না। তার মানে কি, স্যার আপনার
পরিধি ছিল তার ইউনিভার্সিটির ক্যাম্পাস, ইউনিভার্সিটির মধ্যে ওইটুক জায়গাতে প্রথমে তিনি চালু করেন ফেসবুকটা। তারপরে ধীরে ধীরে যখন বন্ধুদের মধ্যে এই জিনিসটা জনপ্রিয় হলো, তখন তিনি ভাবলেন শুধু আমার বিশ্ববিদ্যালয় না, আমি চাই আমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ বোস্টন, ইউনিভার্সিটি তারপর MIT, সব আমেরিকার সব বিশ্ববিদ্যালয়গুলো আমার এই ফেসবুকে যুক্ত থাকবে। এভাবে করে উনি বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডদেরকে ধীরে ধীরে যুক্ত করতে শুরু করলেন, ফেসবুকের পরিধি বাড়তে লাগলো। এরপরে উনি চিন্তা করলেন না, খালি তো আমেরিকাতেই অনেকগুলো বিশ্ববিদ্যালয় না, পুরো পৃথিবীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান সব কিছুকে আমি যুক্ত করব। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার সাথে যুক্ত হবে, সে বাংলাদেশের এক রিক্সাওয়ালা হোক, সেও আমার সাথে যুক্ত হবে। এই ধারণা থেকে তখন তিনি ফেসবুকের পরিধিটাকে বাড়ালেন এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে দিলেন। এখন দেখেন আমরা একটু ফেসবুকের হোম পেজটা দেখবো, হোম পেজ যেটাতে আমরা লগ ইন করি সেই পেজটা দেখবো, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, ব্ল্যাকবোর্ডে এঁকে দেখাই, সেটা এখন আর নাই। যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চেয়েছি, ফেসবুকের ধারণাটা যখন প্রথম এসেছিল, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, তিনটা অপশন লেখা, সি ফটো অ্যান্ড আপডেট, শেয়ার হোয়াটস নিউ, ফাইন্ড মোর। এই জায়গাটা যখন ফেসবুক প্রথম চালু হয় তখন এরকম ছবি দেওয়া থাকতো। অর্থাৎ ফেসবুকের এটা একটা ট্রেডমার্ক ছিল, ওরা বোঝাতো নেটওয়ার্কিং, প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড, এইটা বোঝাতে ওরা এই ট্রেডমার্কটা ব্যবহার করতো। মানে এগুলো হচ্ছে এক একজন ব্যক্তি, সবার সাথে সবাই জাল, নেট দিয়ে কানেক্টেড, নেটওয়ার্কের মতো। এই জিনিসটা এখন ওরা তুলে দিয়েছে, এখন নাই, ওই ছবিটা থাকতো, প্রত্যেকের সাথে যুক্ত। তার মানে কি, ফেসবুকের মূল মোটো ছিল কি, আমরা সবাই সবার সাথে যুক্ত থাকব। প্রথম দিকে তারা সবাইকে যুক্ত করলো তাদের সাথে, এরপরে কি হলো, শেয়ারিং অপশন, যারা যুক্ত হয়েছে তারা একে অপরের নিজের মত প্রকাশ করতে শুরু করলো, তাদের ছবি শেয়ার করতে শুরু করলো, ভিডিও আপলোড করতে শুরু করলো, গান আপলোড করতে শুরু করলো, যোগাযোগ বেড়ে গেল। ফেসবুকের মাধ্যমে সবকিছু ধীরে ধীরে বাড়তে লাগলো, এর সুবিধা সমূহ বাড়তে লাগলো। এরপরে দেখা দিল সিকিউরিটি রিস্ক। ফেসবুকে যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। ফেসবুক অনেকেই ব্যবহার করে, কিন্তু এটার যে মূল সিকিউরিটি অপশনটা, কিভাবে এই সিকিউরিটি মেইনটেইন করতে হয় অনেকে বোঝে না। এর ফলে দেখা দিল কি, অনাকাঙ্ক্ষিত বিপদ হচ্ছে। বাংলাদেশে 2012 সালে সম্ভবত চট্টগ্রামের রাউজানে বৌদ্ধদের মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে সে কথা? 2012 সালে চট্টগ্রামে বৌদ্ধ মন্দির পুড়িয়ে দিয়েছিল লোকেরা, একটা ভুল তথ্যকে কেন্দ্র করে। মনে পড়েছে সেই খবরটার কথা? বৌদ্ধ মূর্তি ভাঙচুর করেছিল, অনেকগুলো মন্দির বিভিন্ন জায়গায় পুড়িয়ে দিয়েছিল, হাজার হাজার বছরের বৌদ্ধদের যে কি বলে পাণ্ডুলিপি, সেগুলো পুড়িয়ে দিয়েছিল, যেগুলো ছিল আমাদের দেশের ইতিহাস, বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্বলিত। ওই কাজটা, ওই কি বলবো, ধ্বংসাত্মক কাজটা তৈরি হয়েছিল ফেসবুকের একটা ভুল ইনফরমেশন দ্বারা। ফেসবুক কর্তৃপক্ষ দেয়নি ইনফরমেশনটা। ওখানে কি হয়েছিল, যে একজন বৌদ্ধ ধর্মাবলম্বীর নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, সেখানে তার কোনো এক বন্ধু তাকে কোরআন শরীফের একটা ছবি ট্যাগ করে দিয়েছিল তার নাম লিখে। সেই কোরআন শরীফের ছবিটা ছিল, কেউ একজন কোরআন শরীফটা পা দিয়ে পাড়া দিচ্ছে, তার মানে আমাদের কোরআন শরীফের অবমাননা যারা আমরা মুসলিম। ওই ছবিটা তাকে ট্যাগ করা হয়েছিল বলে মুসলমানরা বৌদ্ধদের উপর আক্রমণ চালিয়েছিল, কিন্তু সেই বৌদ্ধ লোকটা উত্তম বড়ুয়া যার নাম, তিনি নির্দোষ ছিলেন। ছবিটা কিন্তু তিনি আপলোড করেননি, তার কোনো এক বন্ধু আপলোড করে তার নামে ট্যাগ করেছিলেন। তার মানে কি, উত্তম বড়ুয়া নিজেও জানতেন না, তাই না? ওইখানে যদি এমন একটা সিকিউরিটি থাকতো যে আমাকে কেউ ছবি
উত্তম বড় গ্রাম্য একটা যুবক, তার এত সিকিউরিটি তিনি বুঝতে পারেননি, কারণ ফেসবুকটা তো পুরোটাই ইংলিশে, তাই না? সবার পক্ষে তো এই সিকিউরিটি ব্যাপারগুলো ইংরেজি ট্রান্সলেট বোঝা সম্ভব না। তো তখন ওই ধ্বংসাত্মক কাজ হয়েছিল। শুধু বাংলাদেশে না, এরকম ভুল ইনফরমেশনে ভুলের কারণে অনেক জায়গায় বিশ্বে যখন এরকম ঝামেলা তৈরি হলো, তখন ফেসবুক তাদের সিকিউরিটিতে কিছু পরিবর্তন নিয়ে আসে, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুল না হয়। তো তেমনি ফেসবুকের যে সিকিউরিটি অপশনগুলো আপনাদের শিখে নিতে হবে এজন্য যে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, ফেসবুকের তিনটা অপশন আছে। একটা হচ্ছে পাবলিক অপশন, আপনি যা করবেন, যা আপলোড করবেন, যা স্ট্যাটাস দিবেন সব আপনার পাবলিকরা জানতে পারবে, সারা বিশ্বের যারা যারা ফেসবুকে কানেক্ট আছে তারা সবাই জানতে পারবে। আর একটা অপশন আছে অনলি ফ্রেন্ডস, শুধুমাত্র ফেসবুকে আপনি যাদেরকে যুক্ত করেছেন আপনার সাথে তারা জানতে পারবে। আর আরেকটা অপশন আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, অর্থাৎ শুধুমাত্র আপনার সাথে যুক্ত আছে 20 জন বান্ধবী আপনার ফেসবুকে, তারা জানতে পারবে। ওই 20 জন বান্ধবীর যত বন্ধু আছে তাদের ফেসবুকে তারাও জানতে পারবে, এই অপশন। তার আর একটা আছে অনলি মি, আর একটা অপশন আছে কাস্টমাইজ। কাস্টমাইজ অপশনটা হচ্ছে গিয়ে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করে দিব, কে কে জানতে পারবে কে কে জানতে পারবে না সেটা। আর অনলি মি মানে শুধু আমি জানতে পারবো, আমি দেখতে পারবো। তো অনলি মি সাধারণত কেউ দেয় না, ফেসবুকে সবাই দেয় সবাইকে জানানোর জন্য। তো এই হচ্ছে ফেসবুক। ফেসবুক সম্পর্কে আমরা আরো জানবো, একটা দিনই থাকবে শুধু ফেসবুকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ছবি আপলোড করতে হয়, প্রাইভেসি গুলো দিতে হয়, ছবিতে, স্ট্যাটাসে, আপনার পছন্দের তালিকায়, আপনার লাইকে, আপনার নোটসে, সবকিছু আপনার টাইমলাইন শেয়ারিংয়ে। আজকের মতো আমাদের ক্লাস এখনই শেষ করে দিব, 4:30 বেজে গিয়েছে প্রায়। কি ক্লাস শেষ করবো? যেতে ইচ্ছা করে না আপনাদের? ফেসবুকের জন্য যেতে ইচ্ছা করছে না? আজকে যে ফেসবুক নিয়ে মাথায় আরো ভাববেন, আরো যা যা প্রশ্ন থাকে যাদের যাদের যে ম্যাডাম এটা কিভাবে করলে হয়, এগুলো ভেবে নিয়ে আসবেন। আর আগামীকালকে পরীক্ষা নিব মাইক্রোসফট ওয়ার্ডে যা যা শিখিয়েছি তার উপরে, ঠিক আছে? করে আসবেন। আগামীকালকে 10 মিনিটের 10 মার্কসের যে পরীক্ষাটা নিব, এই যে এতদিন মাইক্রোসফট ওয়ার্ড শিখিয়েছি ওয়ার্ডের উপরে। আর কালকে থেকে কিন্তু অবশ্যই সবাই ব্যাগ নিয়ে আসবেন, দয়া করে নিয়ে আসবেন। আগামীকালকে দয়া করে সবার জন্মদিন জেনে আসবেন, নয়তো আজকে রাতে আমি সবার নাম দিয়ে দিয়ে একটা ভুয়া জন্মদিন দিয়ে অ্যাকাউন্ট খুলবো, পরে নিজেরা পাল্টে নেবেন, ঠিক আছে? জেনেই আসবেন। আপু, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ খুলেন। আমাদের রাউটারটা চেঞ্জ করবেন শুভভাইয়ের রাউটারের সাথে। কালকেই চেঞ্জ করতেছি, আজকেই চেঞ্জ করতেছি। আজকে চেঞ্জ করবেন, কারণ কালকে সবার ধারা অ্যাকাউন্ট খুলতে হবে। এখন আজকে রাতে আমি খুলে ফেলবো সবারটা। রাউটার অন রাখেন। হ্যাঁ 5 জনেরটা তো হয়ে গেছে, আর 15 জন। ওদের দিয়ে খুললে ভালো হতো না? ওদের দিয়ে খুলাবেন? তাই করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাউটারটা কালকে দেখেন। এই অফ করে দিয়েছেন? এক মিনিট দাঁড়ান। কি দেখি সে বুঝছে? এটা তো অফ করিনি।